তো হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের ওই অ্যানাটমিটা আমরা কন্টিনিউ করব। তো আমি বারংবার বলেছি যে অ্যানাটমি এবং ফিজিওলজি তোমার ফার্মাসির ক্ষেত্রে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যদিও এটা আন্ডার এস্টিমেটেড সাবজেক্ট। তার কারণ হচ্ছে এই সাবজেক্টটা না বেশি পড়ানো হয় না, যেমন ডাক্তারিতে এটা বেশি করে পড়ানো হয়। বাট মনে রাখবে যে এই সাবজেক্ট তুমি যদি না পড়ো, এই সাবজেক্ট তুমি যদি প্রপারলি না পড়ো, তাহলে মানুষের শরীরের গঠন এবং মানুষের শরীরের নর্মাল কাজ তুমি যদি প্রপারলি না জানো, তাহলে তোমার কোথায় কোথায় অসুবিধা হবে। দেখো, আমাদের নর্মাল মানুষের শরীরের নর্মাল ফাংশনকে আমরা কি বলে থাকি? বলো, কি বলে থাকি? ফিজিওলজি। আর মানুষের শরীরে বা যে কোনো শরীরের অ্যাবনর্মাল ফাংশনকে, তাহলে নর্মাল ফাংশনকে আমরা কি বলে থাকি? ফিজিওলজি। আর সেই নর্মাল ফাংশনটা যখন বিঘ্নিত হয়, অ্যাবনর্মাল ফাংশন, তাকে আমরা কি বলে থাকি? প্যাথোলজি। অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল ফাংশনে কিন্তু তোমার ডিজিজ রূপে কিন্তু প্রেজেন্ট হয়, রোগ রূপে আমাদের শরীরে প্রেজেন্ট হয়, এবং তাই একে আমরা বলে থাকি প্যাথোলজি। স্টাডিকে আমরা কি বলে থাকি? তাহলে স্টাডি অফ নর্মাল ফাংশন, স্টাডি অফ নর্মাল ফাংশন ইজ কল্ড ফিজিওলজি, and study of abnormal function is called pathology. So প্যাথো মানে অলওয়েজ কিন্তু রোগ বিদ্যা। তো আমি বারংবার বলছি, তুমি যদি এই ফিজিওলজি আর স্টাডি অফ নর্মাল স্ট্রাকচার, it's called anatomy. Abnormal structure, that is also called pathology. So study of normal structure, anatomy, and study of normal function, physiology. তাহলে প্রত্যেকটা মানুষের শরীরে নর্মাল স্ট্রাকচার এবং নর্মাল ফাংশন তুমি যদি না জানো, তাহলে তার অ্যাবনর্মালিটি তুমি ধরতে পারবে না। আর অ্যাবনর্মালিটি যদি না জানো, তাহলে তুমি প্রপারলি ওষুধ প্রয়োগ করতে পারবে না। এবং নট অনলি দ্যাট, এই অ্যাবনর্মালিটি জানার জন্য আমাদের কিন্তু অ্যানাটমি ফিজিওলজি যেমন পড়তে হবে, তেমন পাশাপাশি নর্মাল ফাংশনের সঙ্গে আমাদের বডি তো বেসিক্যালি হচ্ছে একটা বায়োলজিক্যাল কেমিক্যাল ফ্যাক্টরি, বায়োলজিক্যালি কেমিক্যাল ফ্যাক্টরি। তো সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে প্রচুর কেমিক্যাল রিয়াকশানের রহস্য রয়েছে। সো সেই কেমিক্যাল রিয়াকশানের রহস্য তুমি যখন পড়বে, তখন তাকে আমরা বলছি বায়োকেমিস্ট্রি। তাহলে ফিজিওলজি and biochemistry is a part of normal function. তাহলে এগুলো তুমি যদি না জানো, তাহলে কেন অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে তুমি জানতে পারবে না, এবং কি করে সেই অ্যাবনর্মালিটিটাকে নর্মালিটিতে পরিণত করা যায় তুমি কিন্তু অনুধাবন করতে পারবে না। অ্যাকচুয়ালি তুমি ওষুধ দিচ্ছ কেন? আমার শরীরে কোনো রকম একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়েছে, সেই অ্যাবনর্মালিটি থাকে ব্যাক টু নর্মাল, তাই আমরা ওষুধ প্রয়োগ করছি। সো দ্যাটস ওয়াই প্যাথোলজিকে back to anatomy, normal anatomy and physiology আর নর্মাল বায়োকেমিক্যাল ফাংশনে যখন ব্যাক করে আনি ওষুধ প্রয়োগ করে, তখন কিন্তু আমাদের আরও বুঝতে সুবিধা হয়। সো দ্যাটস ওয়াই অ্যানাটমি ফিজিওলজি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং অ্যানাটমি ফিজিওলজি তুমি না যদি পড়ো, তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু অধরা ফেলে যাবে। তাই সবাই আমার সাথে অ্যানাটমি ফিজিওলজি চলো। সো আগের দিন আমরা আগের দিন কি পড়াচ্ছিলাম? কোন সিস্টেম করেছিলাম? স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম কাকে বলে আমি বলেছিলাম, এবং স্কেলেটাল সিস্টেমের বেসিক্যালি শ্রেণী বিভাগ আমরা করেছিলাম। তো স্কেলেটাল সিস্টেম কাকে বলে, জাস্ট ব্রিফলি আমি একটা রিক্যাপ করছি। স্কেলেটাল সিস্টেম কাকে বলে না, যে বিভিন্ন স্ট্রাকচারগুলো, বিশেষ করে বনি স্ট্রাকচারগুলো আমাদের টোটাল স্কেলিটন বা এই কাঠামোটা তৈরি করেছে, তাকেই আমরা বলে থাকি একত্রে স্কেলিটাল সিস্টেম। তাহলে স্কেলিটাল সিস্টেমের আন্ডারে সেই সমস্ত
কিছু ম্যাক্সিমাম হার্ট টিস্যু বা বনি স্ট্রাকচার আর কিছু সফট টিস্যু বা নন বনি স্ট্রাকচার আছে যারা কিন্তু আমাদের এই দেহের কাঠামোটা তৈরি করে, তাকেই আমরা বলেছি স্কেলেটাল সিস্টেম। এবারে স্কেলেটাল সিস্টেমের আমরা শ্রেণীবিভাগ করেছি দুভাগে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম। অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের মধ্যে হেড, নেক, থোরাক্স, পেলভিস এবং পিছনে ভার্টিব্রা। আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেমের মধ্যে আপার এক্সট্রিমিটি এবং লোয়ার এক্সট্রিমিটি। ঝটপট আমার সাথে পেন খাতা নিয়ে বসে পড়ো, আগের দিন যেরকম একটু রিভাইজ করে নাও বা একবার চোখ বুলিয়ে নাও, দেখুন ঝটপট খুব তাড়াতাড়ি কুইক। আমি 2 মিনিট ওয়েট করছি। কুইক কুইক কুইক। ওকে হয়েছে? চলো, তো আমাদের এখন ফাংশন অফ স্কেলেটাল সিস্টেম, ফাংশন অফ একবার দেখে নি ঠিকঠাক ছবি আসছে। সো ফাংশন অফ স্কেলেটাল সিস্টেম কি বলতো? দেখো, এ তোমার কি তৈরি করছে? এ তোমার শেপ অ্যান্ড স্ট্রাকচার তৈরি করছে, তোমার বডির শেপ এবং স্ট্রাকচার তৈরি করছে। সেকেন্ড কি? ওয়েট বিয়ার করছে, ওয়েট বিয়ার্স ওয়েট, বিয়ার্স ওয়েট মানে কি? ভারকে বহন করছে। और আমরা বলতে পারি সাপোর্টস ওয়েট। তোমার যে ওয়েটটাকে সাপোর্ট করছে, যেমন ধরো খুব কমন এক্সাম্পল, তোমার যে হাঁটু একটা মেজর ওয়েট বিয়ারিং জয়েন্ট, মানে এখানে জয়েন্ট আছে। তোমার কোমর একটা মেজর ওয়েট বিয়ারিং জয়েন্ট। তো দিস আর all supporting structure which are bearing your weight. Number 3, locomotion and স্কেলেটাল সিস্টেমের আছে বলেই আমরা কিন্তু বিভিন্ন জয়েন্ট ভাঁজ করতে পারছি, আমি মুভ করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। দ্যাট ইজ কল্ড লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। নেক্সট আমরা চলে আসি, যেমন ধরো অ্যান্ড ফসফেট হোমোস্ট্যাটিস, ক্যালসিয়াম এবং ফসফেটের ব্যালেন্স বজায় রাখে। আমি জাস্ট ক্যালসিয়ামের ব্যালেন্স কিভাবে হয় দেখো। নর্মালি ধরো এই হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, ধরো কোনো একটা সময়, কোনো এক সময় কি হচ্ছে, জাস্ট একটু ওয়েট করো, এটা ইমার্জেন্সি কল চলে আসছে।
ওকে, তো ধরো এই আমাদের ব্লাড ভেসেল, এবং এই ব্লাড ভেসেলে নর্মাল ক্যালসিয়াম ধরো 8.5 টু 10.2 মিলিগ্রাম পার ডিএল আছে ক্যালসিয়াম। দ্যাট ইজ ভেরি নর্মাল। দেখো ক্যালসিয়াম আমাদের কি দরকার? ক্যালসিয়াম আমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট, কারণ ক্যালসিয়াম হচ্ছে একটা মেজর ক্যাটায়ন, এবং এই ক্যালসিয়াম আমাদের বিশেষ করে হার্ট টিস্যু, বিশেষ করে বোন, টুথ, এই সমস্ত তৈরি করতে কাজে লাগে। সেকেন্ড হচ্ছে ক্যালসিয়াম আমাদের বিভিন্ন মাসল কন্ট্রাকশনে সাহায্য করে, বিশেষ করে কার্ডিয়াক মাসল, বিশেষ করে স্মুথ মাসল, এগুলো কিন্তু কন্ট্রাকশনে সাহায্য করে। সো ক্যালসিয়াম আমাদের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা পজিটিভ আয়ন। এবং নর্মাল লেভেল কত? নর্মাল সিরাম লেভেল কত ক্যালসিয়াম? না 8.5 টু 10.2 মিলিগ্রাম পার ডিএল নর্মাল লেভেল। বাট যদি এর থেকে কমে যায় ক্যালসিয়াম, তাহলে তাকে আমরা কি বলি? হাইপো ক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া। হাইপো মানে কি? কম। ক্যালসিমিয়া, এমিয়া কথার অর্থ হচ্ছে ব্লাড। তাহলে ব্লাডে ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, তার মানে ক্যালসিয়ামের যদি লেভেল যদি 8.5 মিলিগ্রাম পার ডিএল এর নিচে হয়, তাহলে ক্যালসিয়ামটা কমে গেছে, দ্যাট ইজ কল্ড হাইপোক্যালসিমিয়া। আর যদি তোমার ক্যালসিয়ামের লেভেলটা এই 10.2 থেকে বেড়ে যায়, তার মানে যদি এটা বেড়ে যায় 10.2 থেকে, তাহলে কি হবে? তাকে আমরা বলছি হাইপার ক্যালসিমিয়া। বাট এই ক্যালসিয়াম সামান্যতম ফ্ল্যাকচুয়েশন হলে আমাদের কিন্তু কার্ডিয়াক এবং নার্ভাস সিস্টেম এবং কিছু স্মুথ মাসল কিন্তু সমস্যা তৈরি করে। বিশেষ করে কিছু মাসল এবং নার্ভের কিন্তু ইমব্যালেন্স তৈরি হয় ক্যালসিয়াম যদি ফল করে। তো সেক্ষেত্রে যেমন খুব কমন এক্সাম্পল, হাইপোক্যালসিমিয়াতে টিটেনি তৈরি হয়, একটা খিঁচুনি, বিশেষ করে লক জ খিঁচুনি একটা তৈরি হয়। তো সেক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া বা হাইপার ক্যালসিমিয়া, আবার হাইপার ক্যালসিমিয়াতে কিন্তু স্টোন ফর্মেশন হয়। তো তাহলে এগুলো কিন্তু কখনোই কিন্তু কাম্য নয়। আবার হাইপার ক্যালসিমিয়াতে মার্বেল বোন ডিজিজ হয়ে থাকে, বোন কিন্তু ফ্র্যাজাইল, ভঙ্গুর হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু হাইপার ক্যালসিমিয়া, দেখো হাইপোক্যালসিমিয়াতে বোন ফ্র্যাজাইল হয়, আবার হাইপার ক্যালসিমিয়াতে কিন্তু বোন কিন্তু ওর ফ্লেক্সিবিলিটি কমে যায়। যেমন আমাদের এই যে বোন, এই বোন কিন্তু বেসিক্যালি আমাদের কিন্তু ওয়াটার নিয়ে তৈরি। বোন কিন্তু ইনঅর্গানিক সাবস্ট্যান্স মানে ক্যালসিয়াম এবং ফসফেট নিয়ে তৈরি, এবং অর্গানিক সাবস্ট্যান্স হচ্ছে কোলাজেন নিয়ে তৈরি। অর্গানিক সাবস্ট্যান্স কি? কোলাজেন এবং আদার কিছু অ্যান্ড আদার প্রোটিনস নিয়ে তৈরি, সিম্পল ভাবে। তো তুমি যদি ক্যালসিয়ামের পরিমাণ বাড়াও, তাহলে বোনে বাকি যে কোলাজেন এবং আদার প্রোটিনের পরিমাণ কমবে। ধরো এই হচ্ছে তোমার এই বোনে তুমি যদি ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর বাড়াও, তাহলে কার পরিমাণ কমাতে হবে? কোলাজেন এবং আদার প্রোটিনের পরিমাণ কমাতে হবে। এই সমস্ত কোলাজেন এবং আদার প্রোটিনগুলো বোনের কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি বজায় রাখে। কারণ আমি যে হাতটাকে জোরে আমি ভাঁজ করছি, এটা যদি বোনটা যদি একটু ফ্লেক্সিবল না হতো, তাহলে হুট করে কিন্তু কি হতো না, ভেঙে যেত। তার মানে এই কোলাজেন এবং আদার প্রোটিন কিন্তু বোনের স্ট্রেন মেনটেন করে। বোনের কি স্ট্রেন, আর স্ট্রেন হলেই কিন্তু কিছুটা ডিফর্মিটি, সার্টেন ডিগ্রি অফ ডিফর্মিটি হবে। তোরা বোনটাকে আমি কি করছি? প্রচুর চাপ করে চাপতে পাকাচ্ছি। যখন চাপতে পাকাচ্ছি, তখন ইনিশিয়ালি বোনটা জাস্ট এরকম ভাবে বাঁকবে, তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আমি যদি বাঁকাই বা প্রেসার দিই, তাহলে বোনটা কিন্তু একটু ডিফর্মড হবে। তার মানে এই পয়েন্ট পর্যন্ত সে কিন্তু ডিফর্মড হচ্ছে, তার থেকেও যদি বেশি প্রেসার দিই, তাহলে বোনটা কিন্তু ব্রেক করবে বা ফ্র্যাকচার হবে। তাহলে এই একটা সার্টেন ক্রিটিক্যাল
পয়েন্ট অফ স্ট্রেস অ্যাপ্লিকেশন, সার্টেন ক্রিটিক্যাল পয়েন্ট অফ স্ট্রেস অ্যাপ্লিকেশন যখন আমি করছি তখন বোনটা কিন্তু ফ্র্যাকচার হচ্ছে না। বোন তখন কি হচ্ছে দেখো, বোন তখন কিন্তু জাস্ট একটু বেন্ড হচ্ছে। এটা কার জন্য? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ফাইবার, কোলাজেন ফাইবার এবং আদার প্রোটিন। এগুলো সফট টিস্যু, উইচ আর দ্য সফট টিস্যু বা সফট টিস্যু বলবো না, সফট টিস্যু বলবো না, বিশেষ করে আমরা অর্গানিক সাবস্টেন্স। আমরা জানি হার্ট টিস্যুতে ইনঅর্গানিক সাবস্টেন্স বেশি থাকবে, অর্গানিক সাবস্টেন্স কম থাকবে। বাট অর্গানিক সাবস্টেন্স যদি ক্রিটিক্যাল ভ্যালুর নিচে নেমে আসে তাহলে কিন্তু এই যে সামান্যতম আঘাত ইনজুরি কিন্তু সহ্য করতে পারবে না। হুট করে যে জিনিস যত বেশি শক্ত সেই জিনিস তত বেশি নন প্রেকম। এটা ধরো বোন, এই বোনটাকে জাস্ট আমি একটু মানে প্রেসার দিয়েছি, দেখো প্রেসার দিতে একটু কিন্তু ব্রেক হয়েছে, একটু কিন্তু বেন্ড হয়েছে। এই বেন্ডটা কেন হলো? ফ্লেক্সিবিলিটি আছে বলে। তাহলে প্রচুর যদি আমি ক্যালসিয়াম দিয়ে দিই তাহলে ফ্লেক্সিবিলিটি কমে যাবে, সেখানে কিন্তু বোন ফ্র্যাকচার হওয়ার চান্স বেশি থাকবে। আর কম ক্যালসিয়াম হলে তো অবশ্যই বোন ফ্র্যাকচার হবে। অস্টিওপোরোসিস, তোমরা প্রত্যেকেই নাম শুনেছো। অস্টিওপোরোসিস তার মানে ক্যালসিয়াম ওখানে বেরিয়ে গেছে, দিয়ে ছিদ্র তৈরি করেছে, যে বোনটা উইক হয়ে গেছে, ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে এই হাইপোক্যালসিমিয়াও আমার দরকার নেই, এই হাইপার ক্যালসিমিয়াও দরকার নেই। তাহলে বেসিক্যালি আমাদের রক্তে কিন্তু ক্যালসিয়ামের লেভেল নর্মাল ক্ষেত্রে কিন্তু নর্মালি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নর্মালি থাকে। কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম বাড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম কমতে পারে, সেগুলো আমরা ডিটেলসে যাব না। আমরা কোনো সময় রোগ করানোর সময় আমরা সেগুলো পড়ব। জাস্ট আমি এইটা বলতে চাইছি যে রক্তে যদি কোনো কারণে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, সো দিস ইজ দ্য ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়াম, অতিরিক্ত ক্যালসিয়াম কে গ্রহণ করে নেবে না? বোন কিন্তু আর আমি বললাম কোনো একটা সার্টেন কিছু মোমেন্টে তোমার রক্তে যদি ক্যালসিয়ামের পরিমাণ নর্মাল লেভেল থেকে বেড়ে যায় তাহলে সেই অতিরিক্ত ক্যালসিয়ামটাকে মেকআপ করার জন্য বোন কি করবে? আপটেক করে দেবে। তাহলে যে এই নর্মাল ক্যালসিয়ামটা ছিল, এই যে নর্মাল ক্যালসিয়ামের অতিরিক্ত ক্যালসিয়ামটা ছিল, এই যে অতিরিক্ত ক্যালসিয়ামটা ছিল, সেই অতিরিক্ত ক্যালসিয়ামটা কে আপটেক করছে? বোন আপটেক করছে। সো বোন যখন আপটেক করে নিচ্ছে তখন কিন্তু এই অতিরিক্ত জায়গাটা এখানে শিফট হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু পুরোটা নর্মাল হয়ে যাচ্ছে। ধরো এইটা পুরো নর্মাল ছিল, নর্মাল ক্যালসিয়াম, আর এইটা হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম। তাহলে এই অতিরিক্ত ক্যালসিয়ামটাকে আপটেক করে নিচ্ছে। তাহলে অতিরিক্ত ক্যালসিয়ামটাকে যখন আপটেক করে নিবে তখন এই অতিরিক্ত ক্যালসিয়ামটা থাকবে না। তাহলে অতিরিক্ত ক্যালসিয়ামটা যদি না থাকে তখন তাহলে কি হচ্ছে? আবার সেই রক্তে নর্মাল ক্যালসিয়াম চলে আসবে। তার মানে তোমার বোন কিন্তু অতিরিক্ত ক্যালসিয়ামকে কিন্তু আপটেক করে নিচ্ছে। বিপরীত পক্ষে যদি কোনো কারণে তোমার এটা নর্মাল লেভেল ছিল ক্যালসিয়াম, যদি ক্যালসিয়াম কোনো কারণে ড্রপ করে, কত 8.5 মিলিগ্রাম পার ডিএল এর নিচে, ধরো আমি ক্যালসিয়াম এখানে ড্রপ করেছি, আগে নর্মাল লেভেল হয়েছিল, দ্যাট ইজ 8.5 ছিল, এখন ধরো 3.5 এসেছে, এখন ধরো 3.5 এসেছে। তাহলে যে ক্যালসিয়াম ড্রপ করেছে এইটা তো স্বাভাবিক নয়, কারণ হাইপোক্যালসিমিয়া তৈরি হয়েছে। যখন হাইপোক্যালসিমিয়া তৈরি হবে তখনই কি করবে? বোন কি করবে? তার মধ্যে যে ক্যালসিয়ামগুলো ছিল, স্টোর করা ক্যালসিয়ামগুলো ছিল, তার মধ্যে যে স্টোর করা ক্যালসিয়ামগুলো ছিল, সেই ক্যালসিয়ামগুলো কিন্তু আবার রিলিজ করে দেবে। সেই ক্যালসিয়ামগুলো কিন্তু আবার রিলিজ করে দেবে। যখনই ক্যালসিয়াম রিলিজ করবে, দেখো এখান থেকে ক্যালসিয়াম যখন শিফট করছে তখন ক্যালসিয়াম পরিমাণ বাড়ছে বাড়ছে বাড়ছে, ব্যাস নর্মাল হয়ে গেছে।
তার মানে বোন হচ্ছে সেই ধরনের হার্ট টিস্যু, বিশেষ করে আমাদের সব হার্ট টিস্যু, বোন, টুথ, এগুলো তারা কি করে না, তারা আমাদের বডির শেপ এবং স্ট্রাকচার এবং ওয়েট বিয়ারিং এর মতো ইম্পর্ট্যান্ট কাজ করার পাশাপাশি তারা কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেট ব্যালেন্স, ক্যালসিয়াম এবং ফসফেট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। আমাদের বডিতে যদি কোনো কারণে হাইপার ক্যালসিমিয়া হয়, তাহলে বোন অতিরিক্ত ক্যালসিয়ামকে রক্ত থেকে গ্রহণ করে বোনের মধ্যে রিজার্ভ রেখে দেয় বা তার মধ্যে রিজার্ভ রেখে দেয়। আমাদের বডিতে বা রক্তে হঠাৎ করে যদি হাইপোক্যালসিমিয়া হয়, মানে ক্যালসিয়াম লেভেল ড্রপ করে নর্মাল লেভেল থেকে, তাহলে বোন কিন্তু সেই ঘাটতিটা মেকআপ করার জন্য তার কাছে যে রিজার্ভ করা আছে ক্যালসিয়ামটা, সেটা কিন্তু কি করে, রিলিজ করে দেয় রক্তে, কি করে, রক্তে রিলিজ করে দেয়। এবং ফাইনালি তার মানে আমি বলতে চাইছি হাইপার ক্যালসিমিয়াকে নর্মো ক্যালসিমিয়াতে কনভার্ট করে, নর্মো ক্যালসিয়াম নর্মাল থেকে, আর হাইপোক্যালসিমিয়াকেও তোমার কি করে, নর্মো ক্যালসিমিয়াতে কনভার্ট করে। তাহলে আমরা এরকম বলতে পারি যে বেসিক্যালি সাপোজ কি করে এখানটায় নর্মো ক্যালসিমিয়াতে দ্যাটস ওয়াই আমরা যখন বোনের মধ্যে দুর্বলতা তৈরি হয় বা বোনের মধ্যে একটা অস্টিওপোর তৈরি হয়, বিশেষ করে অস্টিও মানে হচ্ছে বোন, পোরোসিস মানে অনেকগুলো পোর, মানে অনেকগুলো পোর, ছাদা, অস্টিও মানে বোন, পোরোসিস মানে অনেকগুলো ছাদা। তো যখন বোনের মধ্যে কোনো ছাদা তৈরি হয়, তখন এই ছাদায় কি ছিল, ক্যালসিয়াম ক্রিস্টাল ছিল, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রক্সি ফসফেট হাইড্রক্সি অ্যাপিটাইট, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপিটাইট, অ্যাকচুয়ালি ক্রিস্টালগুলোর নাম হচ্ছে, এই ইনঅর্গানিক সাবস্টেন্সের নাম হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, এর নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি এবং এরা মেনলি ক্যালসিয়াম এবং ফসফেট, তার সঙ্গে হাইড্রক্সিল বন্ড আছে। তার মানে ক্যালসিয়াম এবং ফসফেট হচ্ছে মেজর কম্পোনেন্ট ইনঅর্গানিক সাবস্টেন্স, বিশেষ করে ক্যালসিয়াম। এবং এই ক্যালসিয়াম কিন্তু যখন এখান থেকে বেরিয়ে যায়, তখন এখানে ক্রিস্টালগুলো বেরিয়ে গেছে বলে ছাদা হয়ে গেছে, তাহলে ছাদাগুলোকে তো ভর্তি করতে হবে। তাহলে বেসিক্যালি রক্ত থেকে তোমার কিন্তু ক্যালসিয়ামগুলো এখানে শিফট করবে। দ্যাটস ওয়াই আমরা বেশি করে ক্যালসিয়াম খেতে বলি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, কারণ অস্টিওপোরোসিসের ক্ষেত্রে তুমি যদি ক্যালসিয়াম বেশি করে খাও, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে তুমি যদি ক্যালসিয়াম বেশি করে খাও, তাহলে তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে বেশি করে যদি ক্যালসিয়াম আসে, এবং তার সঙ্গে অবশ্যই অ্যাক্টিভ ভিটামিন D3 দরকার, অ্যাক্টিভ ভিটামিন, দ্যাট ইজ কল্ড ভিটামিন D3। তো অ্যাক্টিভ ভিটামিন দরকার, ভিটামিন D দরকার, তো তার উপস্থিতিতে এবং কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর দরকার ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য, ভিটামিন D এবং কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এরা কিন্তু ক্যালসিয়ামকে কি করে, অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে কোথায় আনবে, অ্যাবজর্ব করে আলটিমেট কোথায় আনবে, লিভারের মাধ্যমে রক্তে নিয়ে আসবে, রক্তে নিয়ে এসছে। না, রক্তে আমি যত ক্যালসিয়াম লোডিং করবো, সে অতিরিক্ত ক্যালসিয়ামটা বোনে শিফট করবে, তখন বোনের এই গর্তগুলো কি হবে, ভরাট হয়ে যাবে এবং বোন কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। তার সঙ্গে আমরা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে বলি। দেখো, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সবসময় নেওয়ার দরকার নেই, কারণ ক্যালসিয়াম এবং ভিটামিন D যদি অতিরিক্ত নেওয়া হয়, তাহলে তোমার একটা অ্যাবনর্মাল ক্যালসিফিকেশন ঘটতে পারে, এবং অ্যাবনর্মাল ক্যালসিফিকেশনের ফলে আর্টারিগুলো অনেকটা স্টিফ হয়ে যেতে পারে, হার্টের
ক্ষতি হয় ক্যালসিফিকেশান, বিভিন্ন অর্গানগুলোর ক্ষতি হয় ক্যালসিফিকেশান, এবং সবথেকে বড় কথা হচ্ছে স্টোন তৈরি করে, কার্ডিওভাস্কুলার প্রবলেম তৈরি করে, স্টোন তৈরি করে। সো দ্যাটস ওয়াই অতিরিক্ত ক্যালসিয়াম নেওয়ার একেবারেই দরকার নেই। নর্মাল খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা ক্যালসিয়াম নেব। দুধ, বিভিন্ন তোমার ডিম, এগুলোতে ক্যালসিয়াম রয়েছে। সো ক্যালসিয়াম নেব, এবং ক্যালসিয়াম কিন্তু নেওয়ার পর আমি কিন্তু ভিটামিন ডির যে খাদ্যবস্তু সেগুলো আমরা নেব, এবং একটু রোদে দাঁড়াবো আধ ঘন্টার মতো, কারণ রোদ কিন্তু আমাদের ভিটামিন ডি কে বেসিক্যালি সংশ্লেষ এবং অ্যাক্টিভ করতে সাহায্য করে। তো তাহলে স্কেলেটাল সিস্টেম যেহেতু মেজরলি আমাদের বোন নিয়ে তৈরি বা হার্ট টিস্যু নিয়ে তৈরি, বোন নিয়ে তৈরি, তো বোন জয়েন্ট এগুলো নিয়ে তৈরি, তার ফলে এরা কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেটের হোমোস্ট্যাটিসে সাহায্য করে। নেক্সট আমরা আর কি কাজ করে, আর কি কাজ করে বলো? আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে। দেখো আমাদের এই হচ্ছে বোনের সঙ্গে মাসেল যুক্ত আছে। মাসেলে আবার কে সাপ্লাই করেছে? এটা বোন, এটা মাসেল। কে সাপ্লাই করেছে? নার্ভ সাপ্লাই করেছে। তাহলে দেখো নার্ভ মাসেলকে স্টিমুলেট করবে, মাসেল সংকুচিত প্রসারণের মাধ্যমে বোনকে মুভ করাবে। যখনই বোনকে মুভ করাবে তখনই আমরা বিভিন্ন কাজ করব। তাহলে এইটা একটা ইউনিট বলতে পারি আমরা। এই ইউনিটের নাম কি? নার্ভ মাসেল বোন ইউনিট, বা একে আমরা বলতে পারি নিউরো মাস্কিউলো স্কেলিটাল ইউনিট। তাহলে এখানে যদি বোনের যদি কোনো সমস্যা হয় তাহলে ইউনিটের অন্য সদস্যগুলো সমস্যায় পড়বে। এই ইউনিটে যে কোনো একটা সদস্যের যদি সমস্যা হয় তাহলে অন্য সদস্যগুলো সমস্যায় পড়বে। যেমন ধরো তার যদি দীর্ঘদিন পা ভাঙা অবস্থায় থাকে, দীর্ঘদিন পা ভাঙা অবস্থায় থাকে, তাহলে দেখবে তার মাসেলগুলো প্রপারলি কাজ করছে না, মাসেলের গ্রিপ কমে যাচ্ছে, এবং নার্ভগুলো প্রপারলি কাজ করছে না। দ্যাটস ওয়াই আমরা এই ইউনিটের তিনটা যে সদস্য, একটা হচ্ছে কি বললাম বোন, 2 নম্বর কি বললাম মাসেল, 3 নম্বর কি বললাম নার্ভ, এই তিনটা সদস্যকে কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখতে হয়, কারণ তারা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কাজ করে। দ্যাটস ওয়াই আমরা এক্সারসাইজ করি। এক্সারসাইজ করলে শুধু মাসেল বাড়ে তাই নয়, বোনের হেলথও বজায় থাকে, নার্ভের হেলথও বজায় থাকে। সো therefore they help to form neuro musculo skeletal unit। ক্লিয়ার? এইবারে দেখো আমাদের এই বোন, বিশেষ করে আমি একটা লং বোন আঁকছি। এই বোনে এইখানে একটা আমি যদি লংজিটিউডাল ক্রস সেকশন করি তাহলে আমি একটা ক্যাভিটি পাবো। অ্যাকচুয়ালি বোনের এই পার্ট বাইরের দিকটাকে বলা হয় কর্টেক্স, ভেতরের দিকটা মেডুলা, এবং মেডুলার যে ক্যাভিটিটাকে আমরা বলি মেডুলারি ক্যাভিটি। এই মেডুলারি ক্যাভিটিতে কি থাকে না সফট টিস্যু থাকে। সেই সফট টিস্যুর মধ্যে মেজরলি কি সফট টিস্যু থাকে না মেজরলি থাকে বিভিন্ন ব্লাড সেল, এবং ব্লাড সেলের যে মাদার সেল, ব্লাড সেলের মাদার সেলের নাম কি প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক
হেমাটোপয়েটিক স্টেম সেল। স্টেম সেল মানে মাদার সেল, সেখান থেকে বিভিন্ন সেলে তারা ডিফারেন্সিয়েশন করতে পারবে, দ্যাট ইজ কল্ড স্টেম সেল। এবার হেমাটোপয়েটিক মানে, হেমাটো মানে হচ্ছে রক্ত, পয়েটিক কথাটা এসছে পয়েসিস থেকে, তার মানে এই স্টেম সেলগুলো ডিফারেন্সিয়েট করে ব্লাড সেল তৈরি করে, পয়েসিস রক্ত সেল তৈরি করে, রক্ত সেল তৈরি করা পয়েসিস, দ্যাটস ওয়াই হেমাটোপয়েটিক। প্লুরিপোটেন্ট কেন বলা হয়েছে না, প্রচণ্ড পরিমাণে বিভিন্ন লিনিয়েজেরা তৈরি করে, এখান থেকেই তোমার আরবিসি লিনিয়েজ তৈরি হবে, এখান থেকেই তোমার ডব্লিউবিসি লিনিয়েজ তৈরি হবে, এখান থেকেই তোমার লিম্ফোসাইট লিনিয়েজ তৈরি হবে, এখান থেকেই তোমার মেগাক্যারিওসাইট মানে প্লেটলেটস লিনিয়েজ তৈরি হবে। সো দ্যাটস ওয়াই কিন্তু এরা বিভিন্ন রাস্তায় কিন্তু বিভিন্ন ব্লাড সেলগুলো তৈরি করে, এবং এরা কিন্তু প্লুরিপোটেন্ট মানে প্রচণ্ড পোটেন্সিয়াল, এবং বারবার কিন্তু খুব তাড়াতাড়ি ডিভাইড হতে পারে, দ্যাটস ওয়াই প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। এই স্টেম সেলগুলো থাকছে, আর কিছু ব্লাড সেল থাকছে। ব্লাড সেল কত ধরনের তোমরা জানো বলো, বেসিক জিনিস প্রত্যেকে জানো। ব্লাড সেল কত ধরনের? 3 ধরনের। ওয়ান ইজ এরিথ্রোসাইট, এরিথ্রো মানে হচ্ছে লাল, সাইট মানে হচ্ছে সেল। ওয়ান ইজ লিউকোসাইট, লিউকো মানে হচ্ছে সাদা, আর সাইট মানে হচ্ছে সেল, তার মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। আর ওয়ান ইজ থ্রম্বোসাইট, থ্রম্বো মানে হচ্ছে ব্লাড ক্লট যারা তৈরি করে, আর সাইট মানে সেল, তার মানে প্লেটলেটস। তাহলে